আচ্ছা, আমরা তাহলে রেডক্স চ্যাপ্টার পড়ছিলাম। রেডক্স চ্যাপ্টারে গত ক্লাসে আমরা পড়েছি যে কোনো রেডক্স রিঅ্যাকশনকে কিভাবে ব্যালেন্স করতে হয় বাই আয়ন ইলেকট্রন মেথড, সেইগুলো আমরা एग्जांपल পড়েছি। অ্যাসিড মিডিয়াম বা অ্যালকালি মিডিয়ামে কিভাবে করতে হয় পড়েছি। আজকে আমরা এখান থেকে নেক্সট যে পার্টটাতে ঢুকবো, দেখ এই তার মানে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন যেখানে ঘটে তার মধ্যে মেজর যে জিনিসটাকে আমাদের বোঝা উচিত, ইট ইজ কল্ড অ্যান ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল। এখন এই ইলেকট্রোকেমিক্যাল সেলের ডেফিনেশন কি? না, ইলেকট্রোকেমিক্যাল সেলের ডেফিনেশন হচ্ছে যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিঅ্যাকশন জেনারেটস ইলেকট্রিসিটি। আচ্ছা, কি বলছি? যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিঅ্যাকশন জেনারেটস ইলেকট্রিসিটি, তার মানে ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে স্পন্টেনিয়াসলি একটা রেডক্স রিঅ্যাকশন ঘটে থাকে। এই ইলেকট্রোকেমিক্যাল সেলকে বলা হয় ড্যানিয়েল সেল। এটাকে ড্যানিয়েল সেল বলা হয় বা ভোল্টাইক সেল বলা হয়। ভোল্টাইক সেল যে কোনো নামে ডাকা হতে পারে। তাহলে যাহাই ড্যানিয়েল সেল, তাহাই ভোল্টাইক সেল, তাহাই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে এখানে এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের সাহায্যে। সেই কেমিক্যাল রিঅ্যাকশনটা কিন্তু স্পন্টেনিয়াস। আমরা উচ্চ মাধ্যমিকে সবাই পড়েছি এরকম একটা স্ট্যান্ডার্ড যদি ড্যানিয়েল সেল বা যাকে আমরা গ্যালভানিক সেলও বলতে পারি। গ্যালভানিক সেল কি সেটা? না, জিঙ্ক রড ইন এ জিঙ্ক সালফেট সলিউশন আর কপার রড ইন এ কপার সালফেট সলিউশন। এইরকমই দুটো সিস্টেমকে আমরা একটা সল্ট ব্রিজ দিয়ে যদি যোগ করি তাহলে কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হয়। তাহলে কি আমরা বলছি? না, দেখ এইখানটাতে এরকমই একটা জিঙ্ক সালফেটের সলিউশন আছে, জিঙ্ক সালফেট। এখানে একটা জিঙ্ক রড ডোবানো আছে, আর এইখানে একটা কপার সালফেটের সলিউশন আছে, তার মধ্যে কপার রড ডোবানো আছে। তাহলে এটা হচ্ছে জিঙ্ক রড আর এটা হচ্ছে কপার রড। এবারে এটাকে একটা সল্ট ব্রিজ দিয়ে যোগ করে দিলে এদের মধ্যে ইলেকট্রনের ফ্লো হয়, যেটা একটা ভোল্টমিটারের সাহায্যে মেজার করা যায়। সো এই ছবিটা তোরা উচ্চ মাধ্যমিকের বইতে পড়ে এসেছিস। এখানে কি রিঅ্যাকশন হয়? না, যে রিঅ্যাকশন হয় যখন কোনো গ্যালভানিক সেলকে ড্র করা হয়, যে কনসেপ্টটা বাঁ দিকে থাকে অ্যানোড। একটা সেলের দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় ক্যাথোড, একটাকে বলা হয় অ্যানোড। তাহলে স্ট্যান্ডার্ড যে রুল, বাঁ দিকে সবসময় থাকে অ্যানোড এবং ডান দিকে থাকে সবসময় ক্যাথোড। ক্যাথোডে কোন রিঅ্যাকশন হয় মুখস্থ রাখবি? ক্যাটায়ন গোজ টু ক্যাথোড। ক্যাটায়ন গোজ টু ক্যাথোড। এইটাকে মুখস্থ রাখলেই সবথেকে বেশি সুবিধা হবে। তাহলে কপার সালফেট মানে কপার +2, যার কালারটা নীল, কপার সালফেটের কপার যে +2 এই কপার রডের কাছে যায়। কপার রডের কাছ থেকে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তামাটে রঙের কপার 0 এই রডের উপরে ডিপোজিশন হয়। এই রডের উপরে কপার আরো জমে যায় বা ওই রডটা মোটা হয়ে যায়, আর ধীরে ধীরে এই কপার সালফেট সলিউশনের কালারটা ফেডেড হয়ে যায়। নীল রং থেকে আস্তে আস্তে কালার ইন্টেন্সিটিটা কমতে থাকে। এইটা ক্যাথোডের রিঅ্যাকশন। তাহলে ক্যাথোডে কি হচ্ছে? না, রিডাকশন। এইটা একটা রিডাকশন রিঅ্যাকশন। আচ্ছা,
অ্যানোডে কি হচ্ছে ঠিক উল্টোটা, অক্সিডেশন। কি হয়, এই যে জিঙ্ক রড থেকে জিঙ্ক আয়ন সলিউশনে আসে অ্যাজ এ জিঙ্ক প্লাস 2, দুটো ইলেকট্রনকে ছেড়ে দেয়। তাহলে অ্যানোড রডের উপরে দুটো ইলেকট্রনকে ছেড়ে দিয়ে জিঙ্ক প্লাস 2 সলিউশনে আসে। সেই ইলেকট্রন এই তারের মাধ্যমে ফ্লো হয়ে কপার রডে যায়, যেটাকে কিনা কপার প্লাস 2 গ্রহণ করে। তাহলে অ্যানোডে একটা অক্সিডেশন রিঅ্যাকশন হয়, ক্যাথোডে একটা রিডাকশন রিঅ্যাকশন হয়। এই দুটো হাফ সেলকে জুড়ে দিলে অটোমেটিক্যালি রিঅ্যাকশনটা হয়, স্পন্টেনিয়াস হয়। এই প্রসেসটা স্পন্টেনিয়াস। তাহলে এই প্রসেসটা স্পন্টেনিয়াস মানে এই প্রসেসের ডেল্টা জি মাস্ট বি নেগেটিভ। এই কথাগুলো একটু আমাদের জেনে নিতে হবে। তাহলে আমরা অ্যানোড কি, ক্যাথোড কি, কাকে কোন দিকে ড্র করা হয় সেটা আমরা লিখলাম। এটাকেই বলা হবে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। এবং এটাকে ছবি না এঁকে এক্সপ্রেশন এইভাবে লেখা হয়, জিঙ্ক সালফেট অ্যাকোয়েটেড মানে সলিউশন, ডবল দাঁড়ি স্ট্যান্ডস ফর হচ্ছে সল্ট ব্রিজ, তারপরে কপার সালফেট অ্যাকোয়েটেড ব্র্যাকেট সিঙ্গেল ব্রিজ কপার। এইভাবে ড্র করা হলেই যারা যা বোঝার বুঝে যাবে যে বাঁ দিকটা অ্যানোড হাফ সেল ইলেকট্রোড, ডান দিকটা হচ্ছে ক্যাথোড হাফ সেল ইলেকট্রোড, আর মাঝখানে ডবল দাঁড়ি স্ট্যান্ডস ফর সল্ট ব্রিজ। তোরা এইচএসে পড়েছিস। তাহলে আমরা মোটামুটি একটা কনভেনশন খাড়া করলাম যে কিভাবে একটা ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা এক্সপ্রেস করতে পারি, ক্যাথোড কিরকমই হয়, অ্যানোড কিরকমই হয়। ক্যাথোডে অলওয়েজ রিডাকশন রিঅ্যাকশন হয়, আর অ্যানোডে অলওয়েজ অক্সিডেশন রিঅ্যাকশন হয়। সেইটা আমরা পড়লাম, সেটা আমরা বুঝলাম। বেশ, এরপরে নেক্সট আমরা আসি, এই যে কোনো হাফ সেলে ক্যাথোড বা অ্যানোডে এই যে ক্যাথোডে রিডাকশন হচ্ছে, অ্যানোডে যে অক্সিডেশন হচ্ছে, এই যে একটা রিঅ্যাকশন হওয়ার প্রবণতা, এটাকেই বলা হয় ইএমএফ। তাহলে ইএমএফ পুরো নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। আচ্ছা, কি বলছে না, ক্যাথোড আর অ্যানোড বা দুটো ইলেকট্রোডের মধ্যে যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে কি দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই স্পন্টেনিয়াসলি ইলেকট্রনের ফ্লো হয়। এই পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাপারটাকে এরকম করে যেমন ভাবতে পারিস, বর্ষাকালে দুটো জলাশয়ের যদি জলের উচ্চতা ডিফারেন্ট থাকে, তাহলে একটা ড্রেন কাটিয়ে দিলে যে জলাধারে উঁচু জল আছে, বেশি জল আছে, সেখান থেকে কম উচ্চতা যুক্ত জলাধার যেখানে কম জল আছে সেখানে জল যায়। তার মানে যে জলাধারে হাই প্রেসারের আছে ওয়াটার, সেখান থেকে লো প্রেসার জলাধারে জল যায়। এই যে প্রেসার ডিফারেন্স, এটাকেই বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স। এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই ইলেকট্রনের ফ্লো হয় ফ্রম অ্যানোড টু ক্যাথোড। তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কিভাবে মেজার করা হয় না, ভোল্টমিটার দিয়ে এটাকে মেজার করা হয়। আচ্ছা, তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ভোল্টমিটার দিয়ে যে মেজার করা যায়, এটাকে কোয়ান্টিটিভলি মেজার করা যায়। আচ্ছা, এবারে এক এক করে আসি, একটু শোন মন দিয়ে। তাহলে কি বলছি না, ইট ইজ পসিবল টু ডিটারমাইন কোয়ান্টিটেটিভলি দ্য এবিলিটি অফ
one electrode to transfer electron to another electrode। মানে এই যে আমরা এঁকেছিলাম জিঙ্কের এখানে অ্যানোড আর এপাশে যে কপারের ক্যাথোড ড্র করেছিলাম, এখান থেকে এদিকে যে ইলেকট্রনের ট্রান্সফারটা হচ্ছে এটাকে কোয়ান্টিটেটিভলি মেজার করা যায়, মানে কতটা ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে। এই যে এবিলিটি, দ্য এবিলিটি অফ অ্যান ইলেকট্রোড, মানে এই অ্যানোডের যে ইলেকট্রন ট্রান্সফারের এবিলিটি টু আদার ইলেকট্রোড, এই যে ক্যাথোডে ট্রান্সফার করছে, এটাকেই বলা হয় কি না এর ইএমএফ, এর ইএমএফ, যেটাকে আরেকটা রেফারেন্স ইলেকট্রোডের সাহায্যে মেজার করা যায়। একটা রেফারেন্স ইলেকট্রোডের সাহায্যে মেজার করা যায়। খুব ঠান্ডা মাথাতে বুঝে নে এই ব্যাপারটাকে, কোনোভাবে যেন গন্ডগোল না হয়। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি, যে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোড কাকে বলে সেটা সম্বন্ধে আমরা একটা ব্যাপার স্যাপার বুঝলাম। তাহলে ইলেকট্রোড কি করতে পারে না, ইলেকট্রোড হয় ইলেকট্রন ডোনেট করতে পারে বা সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। যেমন এখানে দেখলাম যে অ্যানোড ইলেকট্রন রিলিজ করতে পারে আর ক্যাথোড ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে এই যে অ্যানোডের এর ইলেকট্রন দেওয়ার যে প্রবণতা, এটাকে কোনো একটা স্কেলে যখন আমি মেজার করি তা আমরা তাকে বলি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। বা উল্টোভাবে ক্যাথোড যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, এই যে অ্যাকসেপ্ট করার এবিলিটি, এটাকেও বলতে পারি এই ইলেকট্রোডের ইএমএফ। এগুলোকে কি করে মেজার করা যায়, এর এবিলিটি কতটা, এর এবিলিটি কতটা, একটা কোনো রেফারেন্স ইলেকট্রোডের সাহায্যে মেজার করা যায়। রেফারেন্স ইলেকট্রোডের সাহায্যে মেজার করা যায়। এই রেফারেন্স ইলেকট্রোডকে বলা যায় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড রেফারেন্স ইলেকট্রোডটা কি, আমরা যাকে বলি হাইড্রোজেন ইলেকট্রোড। একটু একটু করে শুন, একটু একটু করে বুঝ। হাইড্রোজেন ইলেকট্রোড, সেখানে কি আছে, সেখানে এখানে একটা অ্যাসিড সলিউশন আছে H+, এখানে একটা কাঁচের টিউবের ভেতরে প্লাটিনাম ফয়েল ঢোকানো আছে এবং এখান থেকে হাইড্রোজেন গ্যাস এই অ্যাসিড সলিউশনের মধ্যে বাবল করানো হচ্ছে। কি বলছি তাহলে, অ্যাসিড সলিউশনের মধ্যে একটা কাঁচের ভেতরে প্লাটিনাম তার বা প্লাটিনাম ফয়েল ঢোকানো আছে এবং তার ভেতর থেকে এই অ্যাসিড সলিউশনে হাইড্রোজেন গ্যাস বাবল করানো হচ্ছে। কি রিঅ্যাকশনটা হয়, H+ প্লাস ইলেকট্রন গোয়িং টু হাফ H2 গ্যাস, হাফ H2 গ্যাস, এই রিঅ্যাকশনটা হয়। বা উল্টোটাও হতে পারে, হাইড্রোজেন গ্যাস can be converted to H+ plus E, এরকমও হতে পারে। বেশ, এইটাকে বলা হয় হাইড্রোজেন ইলেকট্রোড। আবার যদি এই অ্যাসিডের কনসেন্ট্রেশন হয় 1 মোলার, হাইড্রোজেন গ্যাসের প্রেসার হয় 1 অ্যাটমসফিয়ার এবং টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন এই ইলেকট্রোডের পোটেনশিয়ালটাকে 0 বলে ধরা হয়। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এই যে কন্ডিশন 1 মোলার, 1 অ্যাটমসফিয়ার এবং 25 ডিগ্রি, এর জন্য এই ইলেকট্রোডটাকে হয়ে যাবে স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড মানে ইলেকট্রোলাইটিক সলিউশনের কনসেন্ট্রেশন হবে 1 মোলার, যে গ্যাসটা পাঠাচ্ছি তার প্রেসার হবে 1 অ্যাটমসফিয়ার, টেম্পারেচারটা 25 ডিগ্রি।
তখন এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড। কোন ইলেকট্রোড? না যেহেতু এটা হাইড্রোজেন ইলেকট্রোড সেই জন্য এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, যার ইএমএফ ভ্যালু 0, যার ইএমএফ ভ্যালু হচ্ছে 0। এবারে চিন্তা কর, এইটাকে বলা হবে রেফারেন্স ইলেকট্রোড। মানে কোন ইলেকট্রোডের ইএমএফ কত, কোন আননোন ইলেকট্রোডের ইএমএফ কত সেটা মেজার করার জন্য সেই ইলেকট্রোডটার সঙ্গে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে যোগ করে দেওয়া হয়। কি বলছি? কোন আননোন ইলেকট্রোডের ইএমএফ কত বা তার পোটেনশিয়াল কত সেটা মেজার করার জন্য ওর সঙ্গে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটাকে যোগ করে দিলে, ওদিককে যদি ভোল্টমিটার দিয়ে যোগ করে দেওয়া হয়, ভোল্টমিটার যে পোটেনশিয়ালটা দেখাবে সেটাই হচ্ছে ওই আননোন ইলেকট্রোডটার ইএমএফ। সেই আননোন ইলেকট্রোডটার ইএমএফ হচ্ছে গিয়ে ওইটা। এবারে এইখানে আস্তে আস্তে এবারে আসি দেখ, আননোন যে ইলেকট্রোড সেইখানটাতে কিছু কথাবার্তা বলতে হবে। কি সেই কথাবার্তা? না মনে কর এই যে কপার এর কথা আমরা বলছি, কপার ইলেকট্রোড কি হবে দেখ, এরকমই একটা জিনিস, কপার সঙ্গে কি আছে, কপার সালফেট। হাইড্রোজেন ইলেকট্রোডকে লেখা হয় কিভাবে, H+ অ্যাকোয়েটেড /Pt মানে প্লাটিনাম। এটা অবশ্যই 1 মোলার, তখন এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এবারে কপার সালফেটের কনসেন্ট্রেশন যদি 1 মোলার করে দেই, পুরো রিঅ্যাকশনটাকে যদি 25 ডিগ্রিতে করি, তখন এই দুটোকে যদি আমি যোগ করে দেই, কি ঘটনাটা ঘটবে? যে ঘটনাটা ঘটবে, এখানের যে ইএমএফটা আমরা পাবো সেই ইএমএফটা হচ্ছে কপার সালফেট, কপার এই ইলেকট্রোডটার ইএমএফ, এবং এখানে এটার একটা পজিটিভ ভ্যালু পাবো। মানে এ কাজ করবে এজ এ ক্যাথোড হিসাবে আর এ ফাংশন করবে এজ এ অ্যানোড হিসাবে। এইটা আমরা এই কথাটা আমাদের মাথাতে আস্তে আস্তে তোরা বুঝে যাবে। তাহলে তখন যে ইএমএফটা আমরা পাচ্ছি, এই যে 1 মোলার বললাম কপার সালফেটের, তখন একে বলবো এই ইলেকট্রোডটার স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল। তাহলে বা বলবো স্ট্যান্ডার্ড ইএমএফ which is expressed by the term E0। তাহলে আবার ভালো করে শুন, স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটা কি? কোন আননোন ইলেকট্রোডকে তার ইলেকট্রোলাইটিক সলিউশনের কনসেন্ট্রেশন যদি ইউনিটি হয় বা 1 মোলার হয়, তাকে যদি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে আমরা যোগ করে দিই, তখন ওদের মধ্যে যে ইলেকট্রোড ডিফারেন্সটা শো করাবে, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা শো করা হবে, সেটাই হবে ওই আননোন ইলেকট্রোডটার স্ট্যান্ডার্ড ইএমএফ। দ্যাট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ইএমএফ। এই কথাটা আমাদেরকে মাথার মধ্যে যে ঢোকাতে হবে, যে হাউ টু মেজার স্ট্যান্ডার্ড ইএমএফ অফ এ সেল। এই কোশ্চেনটা কেউ ভাইবাতে করতেই পারে। তাহলে কি বলবি? যে কিছু না, ওর সাথে একটা রেফারেন্স ইলেকট্রোডকে যোগ করতে হবে। সেই রেফারেন্সটাকে না আমরা হাইড্রোজেন ইলেকট্রোডকে নিতে পারি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, যার পোটেনশিয়াল 0 বলে ধরে নেওয়া হয়। বেশ, তাহলে
এইবারে হাইড্রোজেন ইলেকট্রোড ছাড়াও আরো রেফারেন্স ইলেকট্রোড হয়, তোরা পরে শিখবি, যাকে বলা হয় ক্যালোমেল ইলেকট্রোড। সেখানে মার্কারি মেটাল আর মার্কিউরি ক্লোরাইড কে ব্যবহার করা হয় এজ এ ইলেকট্রোলাইটিক সলিউশন, আর ওর সঙ্গে পটাশিয়াম ক্লোরাইডও থাকে। একেও রেফারেন্স ইলেকট্রোড হিসাবে কাজ করানো যায়। তোরা এগুলো ডিটেলস কোথায় পড়বি, মানে সেমিস্টার 4-এ ফিজিক্যাল কেমিস্ট্রিতে আবার ডিটেলস পড়বি। এখন আপাতত যেটুকু না জানলে নয় সেইটুকু একটু জেনে নে। বেশ, এইবারে আমরা আসছি, দেখ স্ট্যান্ডার্ড ইএমএফ এর যে কথাটা বললাম, স্ট্যান্ডার্ড ইএমএফ। এবারে এখানে দুটো কথা বলতে হবে, যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বলতে কি বুঝি, আর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল বলতে আমরা কি বুঝি। আগে আমরা আসি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, যাকে আমরা বলি অন্যভাবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছিস। আচ্ছা দেখ, মনে কর প্লাটিনাম মেটাল ক্লাস 2 স্টেটে আছে, দুটো ইলেকট্রন গ্রহণ করলে প্লাটিনাম 0-তে কনভার্ট হয়। এর স্ট্যান্ডার্ড যে ইএমএফ সে ভ্যালুটা কত, প্লাস 1.200 ভোল্ট। এইটাকে কিভাবে লেখা হয়, E0 প্লাটিনাম প্লাস 2 স্ল্যাশ প্লাটিনাম সমান প্লাস 1.200 ভোল্ট। এই জিনিসটাকে এইরকমই শর্ট ফর্মে লেখা হয়। তার মানেটা কি, আমরা এই যে পোটেনশিয়াল ইলেকট্রোমোটিভ ফোর্সকে কি বলেছিলাম না, কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ এনি ইলেকট্রন, কতটা ইলেকট্রন দিতে পারে বা কতটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, তার একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্টকেই বলেছিলাম আমরা ইএমএফ। এখানে দেখ প্লাটিনাম প্লাস 2 ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে প্লাটিনাম মেটালে কনভার্ট হচ্ছে। এই রিঅ্যাকশনটার E0 ভ্যালু হচ্ছে এইটা। এবারে দেখ E0 ভ্যালুর সঙ্গে ডেল্টা G0 এর একটা সম্পর্ক আছে। ডেল্টা G0 সমান মাইনাস NF E0। E0 ভ্যালু যত বেশি পজিটিভ হবে, ডেল্টা G0 তত বেশি নেগেটিভ হবে, বা ওই প্রসেসটা তত বেশি স্পন্টেনিয়াস হবে। তার মানে কোনো রিঅ্যাকশনের E0 ভ্যালু যত বেশি পজিটিভ হবে সেটা তত বেশি স্পন্টেনিয়াস, এবং এই যে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করলো তার মানে প্লাটিনাম প্লাস 2 নিজে রিডিউসড হলো। সেই জন্য এই পোটেনশিয়ালটাকে বলা হবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তার মানে এইখানে মনে কর প্লাটিনাম ক্লোরাইড আছে, ইলেকট্রোলাইটিক সলিউশন, তার কনসেন্ট্রেশন কিন্তু 1 মোলার। তার সঙ্গে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে যোগ করলে এই ভ্যালুটা ভোল্টামিটার শো করাবে। এর মানে হচ্ছে কি এইটা, গোড়ার জিনিসগুলোকে একদম ছাড়িয়ে নে। এইটার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানেটা হচ্ছে প্লাটিনাম ক্লোরাইডের 1 মোলার সলিউশনের সঙ্গে একটা প্লাটিনাম তার মনে কর ডোবানো আছে, সেই হাফ সেল বা সেই ইলেকট্রোডের সঙ্গে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে যদি আমরা যোগ করি, E0 ভ্যালু দেখাবে এইটা প্লাস 1.20 ভোল্ট। তার মানে এইটার স্ট্যান্ডার্ড এই যে রিডাকশন হলো, এইটা প্লাটিনাম প্লাস 2 প্লাটিনামের দিকে যেতে চাইবে, প্লাটিনাম প্লাস 2 প্লাটিনামের দিকে যেতে চাইবে, এ রিডিউসড হতে চাইবে, এ চাওয়াটা এ রিডিউসড হতে চাইবে, ফলেই
এইটাকে এই ফর্মে লিখবো, যাকে লিখবো আগে যাকে লিখবো পরে, আগেরটা পরের দিকে যেতে চাইবে, তখন মুখে আর বলতে হবে না যে এই ভ্যালুটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল নাকি অক্সিডেশন পোটেনশিয়াল। যে আগে থাকবে যে পরে থাকবে আমরা বুঝবো এদিকে যাবে, তার মানে প্লাটিনাম প্লাস টু প্লাটিনামে যাওয়া মানে রিডিউসড হওয়া, তার মানে এই ভ্যালুটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এরকম করে কিছু যদি আমরা ভ্যালু দেখাই, কোনোটাই আপাতত মুখস্থ নয়। প্যালাডিয়াম প্লাস টু ইলেকট্রন গোয়িং টু প্যালাডিয়াম 0 প্লাস 0.987 ভোল্ট এরকম। তারপরে মনে কর সিলভার প্লাস ই ইজ গোয়িং টু সিলভার, তার ভ্যালু কত আসবে 789 প্লাস 0.789 ভোল্ট। এরকম করতে করতে কপার প্লাস 2 ই ইজ ইকুয়াল টু কপার 0, তার ভ্যালু 0.337 ভোল্ট। হাইড্রোজেন প্লাস ই ইজ ইকুয়াল টু হাফ H2, এর ভ্যালু 0। এটা এদিকেও 0 এদিকেও 0 অবভিয়াসলি। তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আবার দেখ আমরা যদি এদিকে যাই, যে মনে কর এদিকে আছে তোর জিঙ্ক প্লাস টু ই জিঙ্ক, এর ভ্যালু হবে নেগেটিভ -0.78 ভোল্ট, এরকম একটা কিছু হয় ভ্যালু, এক্সাক্ট ভ্যালুটা আমার খেয়াল নেই, বইতে আছে লেখা। তার মানে এইটাকে দেখ, এবারে এই কনসেপ্টটা দেখ, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সমান মাইনাস স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে জিঙ্ক প্লাস টু জিঙ্কে কনভার্ট হওয়ার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ, তার মানে ও কিন্তু এদিকে স্পন্টেনিয়াসলি যেতে চায় না। যারা স্পন্টেনিয়াসলি রিডিউস হতে চায় তাদের E0 ভ্যালু পজিটিভ, যারা স্পন্টেনিয়াসলি যেতে চায় না তাদের ভ্যালুটা নেগেটিভ। তার মানে যাদের ভ্যালুটা মোর পজিটিভ তারা ক্যাথোড হিসাবে ফাংশন করে। কনসেপ্টগুলো জড়িয়ে যেন না যায়, আবারও শোন। তার মানে আমরা একটা গ্যালভানিক সেলের ডেফিনেশন কি দিয়েছি না, স্পন্টেনিয়াস কেমিক্যাল রিঅ্যাকশন জেনারেট ইলেকট্রিসিটি। তার মানে সমস্ত রিঅ্যাকশন হতে হবে স্পন্টেনিয়াস। আমরা যে এক্সাম্পলটা নিয়েছি দেখ জিঙ্ক প্লাস 2 তে যায়, প্লাস 2 দুটো ইলেকট্রন ত্যাগ করে, কপার প্লাস 2 দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়। তার মানে কপার প্লাস 2 রিডিউসড হয় আর জিঙ্কটা অক্সিডাইজ হয়ে জিঙ্ক প্লাস 2 হয়। তার মানে এটা এদিকে গেলে স্পন্টেনিয়াস, জিঙ্ক প্লাস 2 তে গেলে স্পন্টেনিয়াস। উল্টোটা কিন্তু নয়, জিঙ্ক প্লাস 2 জিঙ্কে আসাটা কিন্তু স্পন্টেনিয়াস নয়। এই দুটোকে নেট যোগ করলে E0 অফ দিস টোটাল রিঅ্যাকশনটা যেন মাস্ট বি পজিটিভ হয়, তবেই টোটাল প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। E0 পজিটিভ মানে ডেল জি নেগেটিভ হতে বাধ্য, তবেই সেই প্রসেসটা কি হবে, স্পন্টেনিয়াস। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যে জিনিসটা বুঝলাম, একটা সিরিজ বইতে একটু দেখবি, মোর পজিটিভ মানে হচ্ছে ওরা প্রেফারেন্সিয়ালি রিডিউসড হতে চায়, আর নেগেটিভ ভ্যালু মানে ওরা রিডিউসড হতে চায় না, ওরা অক্সিডাইজড হতে চায়, ওরা অক্সিডাইজড হতে চায়। যেমন ধর আমি যদি এরকম করে একটা জিনিসকে লিখি, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই। E0 ভ্যালু কপার প্লাস 2 স্ল্যাশ কপার সমান প্লাস 0.337 ভোল্ট। এটা মানে আমরা মুখে বলবো কপারের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু।
এটাকে যদি এরকম ভাবে লিখি E0 কপার স্ল্যাশ কপার প্লাস 2, এটার মানে হচ্ছে কপার কপার প্লাস 2 তে যাওয়া, তার মানে এটা একটা অক্সিডেশন, তার মানে এই স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু। এটা ঠিক এর নেগেটিভ হবে এক্সাক্ট 337 ভোল্ট। এটাই এর মানে, তার মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ক্যান বি কনভার্টেড টু স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল অর ভাইস ভার্সা বাই জাস্ট চেঞ্জিং ইটস সাইন। এর সাইনকে চেঞ্জ করলে ঠিক উল্টোটা কিন্তু হয়ে যাবে। তাহলে এইগুলোকে একটু ধীরে ধীরে আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা বেশ, এইবারে দেখ আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন লিখি, একটা রেডক্স রিঅ্যাকশন লিখি। মনে করে AA প্লাস BB ইজ গোয়িং টু LL প্লাস NA, এরকম একটা কেমিক্যাল রিঅ্যাকশন আমরা লিখি। আচ্ছা, এই কেমিক্যাল রিঅ্যাকশনটা যখনই লিখলাম, একটা ইকুইলিব্রিয়াম আছে কনস্ট্যান্ট K, K সমান কি হবে L টু দি পাওয়ার L ইনটু M টু দি পাওয়ার M বাই A টু দি পাওয়ার A ইনটু B টু দি পাওয়ার B। এইভাবে আমরা এর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু আমরা লিখতে পারি। আমরা এইটা জানি থার্মোডাইনামিক্স থেকে, কোন রিঅ্যাকশনের ডেল্টা G হচ্ছে ডেল্টা G0 প্লাস RT ln K, এটা আমরা জানি। এবং এটাও আমরা জানি ডেল্টা জির সঙ্গে ইএমএফ এর একটা সম্পর্ক আছে, ডেল্টা জি সমান মাইনাস NFE। এই F হচ্ছে ফ্যারাডে, 1 ফ্যারাডে, 1 ফ্যারাডের কত ভ্যালু 96,500 কুলম। এনটা কি নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার ইনভলভড ইনটু দা রেডক্স রিঅ্যাকশন, আর এটা কি না তার ইএমএফ। তাহলে ডেল্টা জি যদি এইটা হয়, তাহলে ডেল্টা G0 হবে মাইনাস NFE0। যদি এটাকে বসিয়ে দেই মাইনাস NFE সমান মাইনাস NFE0 প্লাস RT ln K, এটাকে যদি লিখি E সমান হবে E0 মাইনাস RT বাই NF ln L টু দি পাওয়ার L, A টু দি পাওয়ার L, A টু দি পাওয়ার A, B টু দি পাওয়ার B। এইটা একটা বিখ্যাত ইকুয়েশন, এইটাকে বলা হবে নানস্ট ইকুয়েশন। নানস্ট ইকুয়েশন, রেডক্স সম্বন্ধীয় নানস্ট ইকুয়েশন। এইটা হচ্ছে কোন তো কমপ্লিট রেডক্স রিঅ্যাকশনের অবজার্ভড ইএমএফ, এটা তার স্ট্যান্ডার্ড ইএমএফ, আর বাকিগুলো তো আমরা জানি হোয়াট ইজ RT NF কি জানি, এগুলো তার কনসেন্ট্রেশন। এটাকে আমরা তাহলে কি 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 বলছি না কোন রিঅ্যাকশনের সম্বন্ধিত নানস্ট ইকুয়েশন। বেশ, নরমালি কোন রিঅ্যাকশনকে যদি স্পন্টেনিয়াস হিসাবে ধরে নেই, এই E0টাকে বলা হবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এইগুলো খুব ঠান্ডা মাথাতে মুখস্থ রাখবি। E0 অফ দা সেল সমান, মানে দুটো হাফ সেল জুড়ে যখন E0 অফ দা সেল হচ্ছে, E0 অফ দা সেল অলওয়েজ ইজ ইকুয়াল টু E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ দা অ্যানোড। এইভাবে হয় লেখা, দুটোই যখন রিডাকশন পোটেনশিয়াল ফরম্যাটে আছে, মানে ক্যাথোড অ্যানোড দুটোই রিডাকশন ফরম্যাটে আছে, এটা চেক করে নিতে হবে। মানে রিডাকশন পোটেনশিয়াল ফরম্যাটে আছে, এটাকে চেক করে নিতে হবে। যদি না থাকে কনভার্ট করে নিতে হবে। যদি কোথাও কোনো অক্সিডেশন ফরম্যাটে থাকে, তাকে সাইন চেঞ্জ করিয়ে তাকে রিডাকশন পোটেনশিয়াল
ফরম্যাটে চেঞ্জ করে নিতে হবে। এইটা যেন আমাদের মাথাতে থাকে। এই নানস্ট ইকুয়েশন আমরা যেমন পুরো সেলের জন্য লিখতে পারি, আমরা যে কোনো হাফ সেলের জন্য কিন্তু আমরা লিখতে পারি। এগুলো যেন মাথাতে থাকে। আমরা সময়ে সময়ে দেখাবো, একসঙ্গে সব বলতে গেলে মাথাটা গুলিয়ে যাবে। নানস্ট ইকুয়েশনটাকে কিভাবে লিখবো, কিভাবে অ্যাপ্লাই করব, সেটা আমরা সময়ে সময়ে কিন্তু দেখাবো। তাহলে আপাতত এটুকু ভাব, E0 of a complete cell সমান E0 of cathode minus E0 of anode, provided both E0 of cathode and anode are expressed in their standard reduction potential format। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে E0 টাকে আমরা বলছি, আচ্ছা ইটা হচ্ছে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, আর ইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফর্মাল পোটেনশিয়াল। ইটাকে বলা হয় ফর্মাল পোটেনশিয়াল। এই ফর্মাল পোটেনশিয়াল ব্যাপারটা কি, আর স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটা কি? না স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল মানে বুঝতে পারছিস না, ইলেকট্রোলাইটিক সলিউশন গুলো 1 মোলার বা তাদের ইউনিটি কনসেন্ট্রেশনে আছে এবং আয়ন গুলো ডিসোসিয়েট করে আছে। আয়ন গুলো কমপ্লিটলি ডিসোসিয়েট আছে করে, টেম্পারেচারটাও 25 ডিগ্রিতে ফিক্সড। কিন্তু সব সময় বাস্তবে সেটা সম্ভব হয় না। যখন কোনো অ্যাকচুয়াল রেডক্স রিঅ্যাকশন হয়, সলিউশনের কনসেন্ট্রেশন ভ্যারি করতেই পারে, সে ইউনিটি কনসেন্ট্রেশনে নাও থাকতে পারে, মানে যেটা আকছার ঘটে এবং আয়নগুলো একদম ডিসোসিয়েট না থেকে কমপ্লেক্স ফরম্যাটে থাকতে পারে। তাহলে সেই কন্ডিশনে নিশ্চয়ই পোটেনশিয়ালটা স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের সঙ্গে ম্যাচ করবে না। ওই সময় যে পোটেনশিয়ালটা থাকে সেটা চেঞ্জ পোটেনশিয়াল, ইট ইজ কল্ড ফর্মাল পোটেনশিয়াল। তাহলে আমরা আজকের ক্লাসটাকে এখানে শেষ করছি। আজকের ক্লাস থেকে আমরা টেক হোম মেসেজ কি পেলাম? আজকের ক্লাসে আমরা প্রচুর থিওরিটিক্যাল কচকচানি করলাম। সেই টেক হোম মেসেজগুলোকে একটু ঠান্ডা মাথাতে যদি আমি রিক্যাপিচুলেট করি বা যদি গ্যাদারিং করি, যে ইলেকট্রোকেমিক্যাল সেলে একটা ক্যাথোড থাকবে, একটা অ্যানোড থাকবে। ক্যাথোডে ক্যাটায়ন যাবে, ক্যাথোডে রিডাকশন হবে, অ্যানোডে অক্সিডেশন হবে। এই দুইটা মিলিয়ে যদি স্পন্টেনিয়াস ইলেকট্রনের ফ্লো হয় তখন ভোল্টামিটারে সেটা শো করে। এই ইন্ডিভিজুয়াল ক্যাথোড বা অ্যানোড, এদের এই যে ইলেকট্রন ট্রান্সফার মানে সেটা রিলিজ হতে পারে, অ্যাকসেপ্টেন্স হতে পারে। এদের ইন্ডিভিজুয়াল ইলেকট্রন ট্রান্সফার করা যে এবিলিটি, তাকেই বলা হয় ওই করেসপন্ডিং ইলেকট্রোডের ইএমএফ। এবারে ওই ইলেকট্রোডে ইলেকট্রোলাইটিক সলিউশন যদি 1 মোলার বা ইউনিটি কনসেন্ট্রেশনে থাকে, কোনো গ্যাস যদি ব্যবহার করা হয়, সে যদি 1 অ্যাটমসফিয়ার প্রেসারে থাকে আর টেম্পারেচার যদি 25 ডিগ্রিতে থাকে, তখন যে ইএমএফটা হয় ওকে বলা হয় স্ট্যান্ডার্ড ইএমএফ। যদি ওই হাফ সেলে ওই ইলেকট্রোডে রিডাকশন ঘটে, তখন তাকে বলা হবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। যদি ওই হাফ সেলে ওই ইলেকট্রোডে অক্সিডেশন ঘটে, তখন তাকে বলবো স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল লেখার স্টাইল হচ্ছে E0 n প্লাস n n প্লাস স্ল্যাশ n, এইরকমই। মানে হায়ার অক্সিডেশন স্টেটটা আগে, লোয়ার অক্সিডেশন স্টেটটা পরে। ইট ইজ রিডিউস টু দিস, এটাকেই বলা হবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আর যদি এরকম থাকে ফরম্যাটে E0 m/m n plus, m is going to its
হায়ার অক্সিডেশন স্টেট, মানে এটা হচ্ছে অক্সিডেশন, ফলে এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। এই দুটো ভ্যালু জাস্ট অপোজিট, যদি প্লাস x ভোল্ট হয় এটা হবে মাইনাস x ভোল্ট। এই স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটাকে কিভাবে মেজার করা যায় না, এর সঙ্গে ওই স্ট্যান্ডার্ড ইলেকট্রোডের সঙ্গে কোনো রেফারেন্স স্ট্যান্ডার্ড ইলেকট্রোড যদি যোগ করা হয়, রেফারেন্স স্ট্যান্ডার্ড ইলেকট্রোড, এই রেফারেন্স স্ট্যান্ডার্ড ইলেকট্রোড ম্যাক্সিমামের সময় হাইড্রোজেন ইলেকট্রোড বা ক্যালোমের ইলেকট্রোড বা অন্যান্য কিছু আছে। এই হাইড্রোজেন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল হয় 0 ভোল্ট। সেখানে কি থাকে, প্লাটিনাম ওয়্যার একটা মিনারেল অ্যাসিড 1 মোলার মিনারেল অ্যাসিডে মাস করানো থাকে, হাইড্রোজেন বাবল পাস করানো হয় যার প্রেসার হয় 1 অ্যাটমোস্ফিয়ার। এটার সঙ্গে যোগ করলে যে ইএমএফটা দেখাবে ওটাই ওই ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড ইএমএফ। এই এবারে আমরা কি দেখেছি না, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যারা যত বেটার রিডিউস হতে চায় তাদের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু তত বেশি পজিটিভ, তার মানে ওদের ডেল্টা জিটা হবে নেগেটিভ। ডেল্টা জির সাথে একটা ইএমএফ এর সম্পর্ক আছে, কি সেটা, ডেল জি সমান মাইনাস এনএফ। হোয়াট ইজ এফ? এফ সমান ফ্যারাডে। হোয়াট ইজ এন সমান নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার ইনভলভড। এইটা আমরা পড়েছি। তারপরে আমরা কি 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 করেছি, কোন রেডক্স রিঅ্যাকশনের নাস্ট ইকুয়েশন এস্টাবলিশ করেছি। E সমান E0 মাইনাস RT বাই NF ln Q। Q মানে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা এটাকে বলা হয় রিঅ্যাকশন কোসেন্ট, যে কিনা রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। এটা এক নম্বর হলো। এবং E0 আর E হচ্ছে বেসিক্যালি রিডাকশন পোটেনশিয়াল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। সেলে ইন্ডিভিজুয়াল হাফ সেলের হলে হাফ সেলেরও হবে, সেটা আমরা ধীরে ধীরে কিন্তু দেখব। এটাকে বলা হবে ফর্মাল পোটেনশিয়াল, এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল। এই ফর্মাল পোটেনশিয়ালটা কি না, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল মানে ইলেকট্রোলাইটিক সলিউশনের কনসেন্ট্রেশন হবে 1 মোলার, আয়নগুলো কমপ্লিটলি ডিসোসিয়েট অবস্থাতে থাকবে, টেম্পারেচার 25 ডিগ্রি। কিন্তু রিয়েলিটিতে যখন রেডক্স রিঅ্যাকশন হচ্ছে তখন কনসেন্ট্রেশন ইউনিটি মেইনটেইন করা যায় না, সম্ভব নয়, এবং আয়নগুলো কখনো কখনো কমপ্লেক্স হয়েও থাকে। তাহলে তখন অবভিয়াসলি পোটেনশিয়ালটা স্ট্যান্ডার্ড থাকবে না, তখন যে মেজার্ড পোটেনশিয়াল, যে অবজার্ভ পোটেনশিয়াল, ওকেই বলা হবে ফর্মাল পোটেনশিয়াল। এটাই হচ্ছে গিয়ে ডেফিনিশন। তাহলে এই পর্যন্তই আজকের ক্লাসটা আমাদের থাকলো। আমরা এর পর থেকে এখান থেকেই আমরা শুরু করব পরের দিন, যে ফর্মাল পোটেনশিয়াল কোনো রেডক্স রিঅ্যাকশনের কিসের উপরে ডিপেন্ড করে কিভাবে চেঞ্জ করতে পারে, সেই এক্সাম্পলগুলো আমরা পরের দিন দেখাবো।